আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের হাওড়া থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে অহলদারা ভ্রমণ। এই পর্বে আপনারা দেখবেন অহলদারা, মাংপু এবং সিটংয়ের দর্শনীয় স্থান। নমস্কার, ডিভাইন ক্রিয়েশনের দ্বিতীয় ব্লগ এবং পাহাড় ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। এটি হলো অহলদারার সেই হোমস্টে যেখানে আমরা 2 দিন স্টে করেছিলাম। এই হোমস্টেটি ছিল অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টের একদম পাশে, মাত্র 2 মিনিটের হাঁটা পথে। এই রুমে ছিল 2 ডাবল বেডেড বেডস আর অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা ভালোই ছিল, কিন্তু ইলেকট্রিসিটি ভোল্টেজের প্রেশারের কারণে গিজারের অবস্থা খুব একটাও ভালো ছিল না। 8 তারিখ 1:30টায় পৌঁছানোর পর আমাদের টি ব্রেক এবং লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়। লাঞ্চে ভাত, ডাল, একটি সবজি, এগ কারি অথবা চিকেন কারি থাকতো, আর সন্ধেবেলা টি স্ন্যাক্স আর ডিনারে রুটি, চিকেন বা এগ কারি থাকতো। ব্রেকফাস্টে পরাঠা বা পুরি সবজি থাকতো। এগুলোকেই ওনারা ঘুরিয়ে ফিরিয়ে অ্যারেঞ্জ করে দিতেন। লাঞ্চ করে আমরা ভিউ পয়েন্টে চলে গিয়েছিলাম। গ্র্যাভিটির এগেনস্টে খাড়াই পথে হাঁটতে গিয়ে সত্যি আমাদের একটু ব্রিদিং প্রবলেম হয়েছিল। এই ভিউ পয়েন্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 4500 ফুট উচ্চতায় অবস্থিত। যাই হোক, যে সুন্দর দৃশ্যের সাক্ষী হতে থাকবো বলে এখানে এসেছিলাম, সেটি দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ মেঘের দল এসে আমাদের চোখে অদৃশ্যমান কাপড় বেঁধে দিয়েছিল, কিন্তু তাতে ফটোশ্যুট বন্ধ হয়নি। মোটামুটি ওই ভিউতেই বেশ কিছু ছবি আমরা তুলে নিয়েছিলাম। কিন্তু একটি কথা মানতেই হবে যে শান্ত প্রকৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশের সাক্ষী হয়েছি, সেটি এখনও ভুলতে পারিনি। এরপর ওই ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ স্নিগ্ধ হাওয়ার সাথে গল্প করে আমরা ফিরে এসেছিলাম। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা মাংপু অর্থাৎ সিটং 2 এর উদ্দেশ্যে পাড়ি দিই। মাংপু সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 3500 ফুট উচ্চতায় অবস্থিত এবং শিংকনা গাছের প্ল্যান্টেশনের জন্য খুবই বিখ্যাত। যে শিংকনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, যেটি ম্যালেরিয়ার মহৌষধ। এছাড়াও মাংপুর আরেকটি আকর্ষণ হল রবীন্দ্র ভবন। এই ভবনটির নাম রবীন্দ্র ভবন হলেও এটি আসলে সাহিত্যিক মৈত্রেয়ী দেবী এবং তার হাজব্যান্ড ডক্টর মনমোহন সেনের বাংলো। মৈত্রেয়ী দেবী কবিগুরুকে তার বাংলোতে ইনভাইট করেছিলেন এবং কবিগুরু এখানে 1938, 1939 এবং 1940 এই 3 বছর কাটিয়ে যান। এরপর মৈত্রেয়ী দেবীর মৃত্যুর পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র ভবন হিসাবে কনভার্ট করে এবং তার ব্যবহৃত জিনিসপত্র, অরিজিনাল ফার্নিচার, লেটার্স, পোর্ট্রেটস প্রিজার্ভ করে রাখেন। এই রবীন্দ্র ভবন দেখতে গেলে আপনাদের যথাযথ মূল্যের টিকিট কাটতে হবে এবং তবেই আপনারা বাংলোর ভেতরে প্রবেশ করতে পারবেন। বলা বাহুল্য, টিকিট কাউন্টারে যারা ছিলেন তাদের ব্যবহার অত্যন্ত রূঢ় ছিল। তারা ভিজিটরদের সাথে খুব খারাপ ব্যবহার করছিলেন। এর কারণ কিন্তু বোঝা যায়নি। এরপর আমরা বাংলোতে প্রবেশ করি এবং আমি ভিডিও করতে গিয়ে দেখতে পাই ফটোগ্রাফি এখানে অ্যালাউড নয়, তাই ভিডিওটি বন্ধ করতে বাধ্য হই। তারপর এই বাংলোতে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি যোগীঘাট ব্রিজের উদ্দেশ্যে। যোগীঘাট ব্রিজটি আপার সিটং এবং মাংপুকে কানেক্ট করে। এই ব্রিজটির নিচ দিয়ে রিয়াংখোলা পার্বত্য প্রবাহ নিজের ছন্দে বয়ে চলেছে। আপনারা অলরেডি সেই ছন্দ শ্রবণ করলেন। সেই অসাধারণ এবং শ্রুতিমধুর শব্দ আজও আমাকে উৎসাহিত করে তোলে। সেই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যকে ফ্রেমবন্দি করতে তাই এক মুহূর্তেও আমরা দেরি করিনি। বর্ষা শেষের মুহূর্তে আমরা গিয়েছিলাম, তাই পাহাড়ের মাটি খুবই পিচ্ছিল ছিল। আমার মায়ের তাই রিয়াং নদীর সাথে অত্যন্ত সামনে থেকে আলাপ করার বায়নাকে প্রশ্রয় দিতে পারিনি। এরপর ছিল হোমস্টেতে ফেরার পালা।
খিদেও পেয়ে গিয়েছিল অনেক, কিন্তু অফবিট জায়গা হওয়ার কারণে খাবারের দোকান এখানে ছিল না বললেই চলে। ফেরার পথে প্রথমেই পড়ল লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি অ্যালং উইথ আই লাভ সিটং সেলফি পয়েন্ট। এই মনেস্ট্রি প্রায় 350 বছরেরও বেশি পুরনো এবং এই মনেস্ট্রি ট্র্যাডিশনাল মাটি ও বাঁশ দিয়ে তৈরি। আর এই জায়গাটি এতটাই শান্ত ও স্নিগ্ধ ছিল যে স্বর্গীয় অনুভূতি হতে বাধ্য। মনেস্ট্রি দেখে আমরা গিয়েছিলাম সেলফি পয়েন্টে, যেটিও অহলদারা ভিউ পয়েন্টের মতোই মেঘে ঢাকা তারার মতো ঢেকেছিল। কিন্তু ওই যে বললাম, ফটোশ্যুট ইজ ম্যান্ডেটরি, তাই ছবি তুলতে আমরা ভুলিনি। সে ছবিতে আমাদের আমরা হিসাবে চিহ্নিত করতে না পারলেও ক্ষতি নেই। অনেক কষ্টে বাকি ট্যুরিস্টদের ম্যানেজ করে ছবি তুলতে পেরেছিলাম, কিন্তু মেঘ আর কুয়াশা ছিল আমাদের পিকচার স্পয়লার। তারপর ওই দিনের লাস্ট লোকেশন ছিল নামথিং পোখারি, যেটি শেলপু পাহাড়ের পাইন বন দ্বারা পরিবেষ্টিত একটি লেক এবং এটি বর্ষার সময়ে জলে পরিপূর্ণ থাকলেও অক্টোবরের শেষ থেকে এটির জল শুকিয়ে যেতে শুরু করে। এরপর আমরা হোমস্টেতে ফিরে লাঞ্চ সেরে বিশ্রাম নিই এবং সন্ধ্যার সময় চা এবং স্ন্যাক্স খেয়ে এনার্জি গেইন করি। তারপর ডিনার সেরে পরের দিন অর্থাৎ 10 তারিখ দার্জিলিং যাওয়ার জন্য ব্যাকপ্যাকিং আরম্ভ করে দিই। অহলদারা থেকে দার্জিলিং ভ্রমণ একেবারেই সহজ ছিল না, বলতে পারেন যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ছিল। অহলদারার হোমস্টেটি থেকে চেক আউট করার দিন হোমস্টের ওনার আমাদের সাথে মোটেও ভালো ব্যবহার করেননি। রাস্তা খারাপ হওয়ার কারণে দার্জিলিংয়ের হোমস্টের ওনার যে ড্রাইভার দাদাকে পাঠিয়েছিলেন তার আসতে একটু দেরি হচ্ছিল। অহলদারার হোমস্টে ওনার আমাদের বলেন যে আমাদের কটেজটিরই নাকি এরপর বুকিং আছে, তাই আমরা এখানে ওয়েট করতে পারবো না। কিন্তু রুম বুকিংয়ের বাকি টাকা পে করার পরেই হঠাৎ করে উনি আমাদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে দেন এবং অবাক হই এটি দেখে যে দুপুর 1টা অবধিও ওনাদের কোনো গেস্ট আসেননি, যে গেস্টের নাকি সকাল 10টার সময় চেক ইন করার কথা ছিল। অহলদারা থেকে দার্জিলিং ভ্রমণ নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে পরবর্তী পর্বে, তাই পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল ডিভাইন ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং এই দ্বিতীয় পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পাহাড় ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বে। ধন্যবাদ।